শীত উপলক্ষে ননদ ননাসেরা সবাই বেড়াতে এসেছে জামাই বাচ্চা কাচ্চা নিয়ে। বাড়ি ভর্তি মেহমান, সমস্ত আয়োজন কমপ্লিট। আমরা খুব হইচইয়ের মধ্যেই দিন কাটাচ্ছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ডের একটা ফোন আসে। তার আগে বলে নেই, আমার হাজব্যান্ড একজন প্রবাসী। সে দীর্ঘদিন ধরেই প্রবাসে থাকে এবং তার ফোনটা পেয়ে তার সাথে আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু নেটওয়ার্কে প্রবলেম থাকার কারণে তার সাথে আমার কানেক্ট করতে সময় লাগে। এরপরে যখন আমি তাকে ফোন দেই, আবার কল করি, তখন তার সাথে আমার কথা হচ্ছিল। একটা পর্যায়ে আমার হাজব্যান্ড কান্না করতেছিল, বলতেছিল যে বউরে, তোর সাথে মনে হয় আমার আর দেখা হবে না। এই কথা শুনে তো আমার বুকের ভিতরটা ধকাস করে উঠলো যে কেন আমার স্বামীর সাথে আর কোনো দিন কথা হবে না। তা আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তো সে ওদিক থেকে বলতেছে, আজ সকালে আমি কনস্ট্রাকশনের কাজ করতে যেয়ে বিল্ডিংয়ের উপরে থেকে পড়ে যাই এবং পড়ে যাওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই। এরপরে দীর্ঘ সময় আমি ওইখানে পড়েছিলাম, আমাকে কেউ দেখেনি। এরপরে যখন আমার হুঁশ ফিরে আসে তখন দেখি আমি একটা ইটের উপরে শুয়ে আছি। এরপর অনেক চিল্লাচিল্লি করার পরে আশেপাশে থেকে লোকজন এসে আমাকে এনে তারপরে ডাক্তারের কাছে নিয়ে আসে, হাসপাতালে ভর্তি করে। এখানে টেস্টে দেখা গেছে যে আমার বুকের পাঁজরে থেকে 3টা হাড় ভেঙে গেছে, রক্তক্ষরণ হয়েছে। আমার অবস্থা খুবই খারাপ। আমার এই মুহূর্তে টাকা পয়সার প্রয়োজন। দেখো কিছু টাকা পয়সা জোগাড় করে দিতে পারো কিনা। আমি তো যা ইনকাম করেছি সবই তোমাদেরকে দিয়েছি। এই কথা শুনে তো আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, যে একটা মেয়ের জীবনে স্বামী কতটা প্রয়োজন সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমার স্বামী সবসময় যা রোজগার করেছে সব কিছুই সে সংসারের পিছনে খরচ করেছে। এদিকে আমার ননদকে বললাম যে তোমরা কিছু সাহায্য করো, তোমার ভাইয়ের এই মুহূর্তে হাতে কোনো টাকা পয়সা নেই, কিন্তু ছোটোবেলা থেকে আমার ননদদেরকে আমার হাজব্যান্ডই ভরণ পোষণ দিয়েছে এবং তাদের সব কিছু করেছে। কিন্তু আমার ননদ মুখের উপর বলে দেয় যে না, আমরা এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার শ্বশুর আমাকে কিছু টাকা পয়সা জোগাড় করে দিল, আর আমার শাশুড়ি তো অসুস্থ হয়ে গেছে ছেলের টেনশনে, তার কিছুই করার ছিল না। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি চিন্তা করো না, আমার গয়নাগাটি যেখানে যা কিছু আছে সব বিক্রি করে হলেও আমি তোমাকে টাকা পয়সা পাঠাচ্ছি, তুমি তোমার চিকিৎসা করাও। এরপরে থেকে 3 দিন পার হয়ে গেল আর আমি কিছুতেই আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। তার রুমমেটকে ফোন করেছিলাম, তার রুমমেটও ফোন ধরতেছিল না। এদিক দিয়ে আমরা সবাই কান্নাকাটি করতেছি আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যে আল্লাহ তাকে যাতে সুস্থ করে দেয়, সে যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু একটা পর্যায়ে 2-3 দিন পরে 3 দিন পরে তার রুমমেট আমাকে ফোন দেয় এবং ফোন দেওয়ার সাথে সাথে সে কান্নাকাটি করতেছিল। তার কান্নার আওয়াজ শুনে আমার বুকের ভিতরটা কেমন করে উঠলো যে না জানি কোন দুঃসংবাদ আমার জন্য বয়ে আনতেছে। সে কান্নাকাটি করতে করতে একদম কথাই বলতে পারতেছিল না। ভাবি বলার পরে থেকে আর সে কিছুই বলতে পারে না। আমি বারবার তাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কি হয়েছে, আমি এত ফোন দিচ্ছি আপনারা ফোন ধরছেন না কেন? তখন সেই ভাই আমাকে বলল যে ভাবি, ফোন ধরতে পারিনি কারণ ভাইকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আর ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু আমরা অনেক চেষ্টা করার পরেও ভাইয়ের জন্য তেমন কিছুই করতে পারলাম না, কারণ ভাই আর আমাদের মধ্যে নেই। এই কথা শোনার পরে তো বাড়িতে সবাই শোকের মাতম শুরু হয়ে গেল। আমার শাশুড়ি এমনিতেই খুব বেশি অসুস্থ ছিল, ওইদিকে আমার শ্বশুরও খুব কান্নাকাটি শুরু করছে। আর এদিকে আমি একজন প্রবাসীর স্ত্রী হিসেবে যেখানে আমার স্বামী চলে গেছে সেখানে আমার অবস্থাটাই কী হতে পারে। একটা মেয়ের জীবনে স্বামী যে কতটা প্রয়োজন, কতটা ভরসার জায়গা, তার সংসার, সন্তান, স্বামী, এটা কিন্তু যার নাই একমাত্র সেই বুঝতে পারে। এদিকে আমার 3 বছরের বাচ্চা কাঁদতে কাঁদতে আমাকে জিজ্ঞেস করতেছে, মা তোমার কি হয়েছে, বাবা কি বকা দিয়েছে? কিন্তু আমি তাকে জড়িয়ে ধরে বললাম যে বাবা, তোমার বাবা আর তোমাকে কখনোই আদর করতে পারবে না, আর তুমি কখনোই আর বাবা বলে ডাকতে পারবে না। এরপরে ওই ভাইয়াটা জানালো যে 1 সপ্তাহ পরে তার লাশ আসবে। এরপরে 1 সপ্তাহ পরে তার লাশ আসে আর আমি তার মুখের দিকে ফেল করে তাকিয়েছিলাম যে এই মানুষটা আমাদের সুখের জন্য এতটা বছর ধরে কষ্ট করে আসছে, তার ফ্যামিলির জন্য সে যথেষ্ট করেছে, আমাদের জন্য অনেকটাই করেছে, কিন্তু সেই মানুষটা শেষ পর্যন্ত তার জীবনটাও আমাদের ভালো থাকার জন্য দিয়ে দিল। এটা এক আপুর জীবনের গল্প। আসলে সচরাচর আমাদের সমাজে, সংসারে এই এমনটাই অনেকটা ঘটে থাকে।